লড়াই। পালান আমাদের খেতে কাজ করে। সে ভালো লোক কি মন্দ লোক তা বোঝা খুব মুশকিল। তবে সে জানে খুব ভালো মাঞ্জা দিতে, মাছের 1 নম্বর চাষ তৈরি করতে। কাঠমিস্ত্রির কাজও তার বেশ জানা। আর পারে গভীর ভাঙা গলায় গেয়েও গান গাইতে। পালান গাছের নারকেল চুরি করে বেচে দিয়ে আসে। নিশুত রাতে পুকুরে জাল ফেলে মাছ তুলে নিয়ে যায়। ক্ষেতের ফসল চুরি করে, কিন্তু ধরা পড়লেই দোষ স্বীকার করে পায়ে ধরে ক্ষমা যায়। অনেক কাজের কাজে বলে, আর তার হাসিটি বড় নির্দোষ আর সরল বলে দাদু তাকে তাড়ায় না। আমাদের দেশি কুকুরটার নাম ঘেউ, ভারী তেজি কুকুর। মেজ কাকা যখন বিয়ে করে কাকিমাকে ঘরে আনলেন, বেশি দিনের কথা নয়, তখন কাকিমার বড়লোক বাপের বাড়ি থেকে যেমন 1000 রকমের দামি জিনিস দিয়েছিল, তেমনি আবার 2টো প্রাণীও দিয়েছিল সঙ্গে। এক প্রাণী হলো এক যুবতী ঝি, তার নাম অধরা। অন্য প্রাণীটি হলো ঘেউ। ঘেউয়ের রং সাদা, চেহারা বিশাল আর চোখ রক্তবর্ণ। সে আসবার পর থেকে এ বাড়িতে বাইরের লোক আসা প্রায় বন্ধ। ঘেউ ডাকে কম, কিন্তু কামড়ায় বেশি। সে আসার পর থেকে এ বাড়িতে অন্য বাড়ির ছেলেরা আসে না। অন্য কুকুর গরু আসা বন্ধ। হাঁস মুরগি পর্যন্ত ভয়ে গা ঢাকা দিয়েছে। মেজ কাকিমা বড় সুন্দরী, হাঁটু পর্যন্ত 1 ঢাল চুল, দুধে আলতায় গায়ের রং, রূপকথার রাজকন্যের মতো চেহারা। তিনি আস্তে হাঁটেন, কম কথা বলেন। 2টো বড় বড় চোখে মাঝে মাঝে অবাক হয়ে চারধার দেখে। জেঠিমা, মা, বড় কাকিমা যখন উদয়াস্ত সংসারের কাজ করছেন, তখন মেজ কাকিমা শুয়ে বসে বই পড়ে সময় কাটান। তাছাড়া তার ছাড়া কাপড় অধরা কেচে মেলে দেয়, চুল আঁচড়ে দেয়, আলতা পরিয়ে দেয়। সবাই গোপনে বলে নতুন বউ কারো বশ মানবে না। তা হোক, তবু মেজ কাকিমাকে আমাদের বড় পছন্দ। তার কাছে জিনিস কেনার পয়সা চাইলেই পাই। শিশুদের তিনি বড় ভালোবাসেন, প্রায়ই মিষ্টি কিনে এনে আমাদের খাওয়ান। আমার দাদুর অনেক পয়সা, লোকে তাকে বিরাট ধনী বলে জানে, কিন্তু বড় লোকেদের মতো চালচলন দাদুর নয়। যেটুকু সময় ওকালতি করেন সেটুকু বাদ দিলে অন্য সময়ে তার হেঁটো ধুতি, খালি গা, আর হাতে হয় দা নয়তো কোদাল কিংবা বেড়া বাঁধবার পাখাড়ির গোছা। দাদু কখনো বিশ্রাম করতে ভালোবাসেন না, বলেন বিশ্রাম এক ধরনের মৃত্যু। 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ঘুমোবে, বাকি সময়টাই কাজ করবে। পালান আর ঘেউ দাদুর ছায়া হয়ে ঘোরে। বাড়িতে ধোপা নাপিত এলে ঘেউ তাদের তাড়া করবেই। তখন দাদু বা পালান তাকে ধমক দিলে তবেই ক্ষান্ত হয়। অন্য কারো ধমককে সে গ্রাহ্য করে না, এমনকি মেজ কাকিমা বা অধরার ধমককেও নয়। তাই মেজ কাকিমা একদিন রাগ করে অধরাকে বললেন বাপের বাড়িতে থাকতে। ঘেউ আমার কত বাধ্য ছিল, এখন বেয়ারা হয়েছে। অধরা, ওকে এখন থেকে শিকল দিয়ে বেঁধে রাখবি। মেজ কাকা কাকিমাকে বড় ভয় পেতেন। মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে গেলে প্রায়ই চোখে চোখে তাকাতে পারতেন না। কাকিমা তাকে শিকল কেনার কথা বলতে কাকা খুব মজবুত বিলেতি শিকল কিনে এনে দিলেন। ঘেউ বাধা পড়ল। দাদু এসব টেরও পাননি। পরদিন বাগানে গিয়ে গাছপালার পরিচর্যার সময় একটু অবাক হয়ে চারপাশ দেখে বললেন, কুকুরটা কই রে? পালান বলে, বাধা আছে দেখেছি। বাধা? কে বাঁধল? ওই খোঁচর ছিটাই বোধ হয়। দাদু ডাকলেন, ঘেউ কোথায় রে তুই? মেজ কাকার ঘরের পেছনের বারান্দা থেকে এখন ঘেউয়ের করুণ আর্তনাদে শিকলের ঠনঠন শব্দ ভেসে এলো। আর কি ভীষণ যে দাপাদাপি করতে লাগলো সে। মেজ কাকিমা কঠিন স্বরে ঘেউকে বললেন, বেদ খাবে এরপর। ঘেউ চুপ করল। দাদু একটু গম্ভীর হয়ে গেলেন। আমরা আলাই বেলায় ঘুরি, অত শত খেয়াল করি না, তবু টের পেলাম বাড়ির হাওয়ায় একটা থমথমে ভুতুরে ভাব। সেবার পুজোর কিছু আগে মেজ কাকিমার বাপের বাড়ি থেকে তত্ত্ব এলো। সেই তত্ত্ব দেখে লোকে তাজ্জব। বিশাল বিশাল পেতলের কড়াতে থরে বিথরে সাজানো সব জিনিস, খাবার দাবার, কাপড় চোপড়, গয়নাগাটি পর্যন্ত কম করে 15 জন লোক বয়ে এনেছে। সঙ্গে আবার বল্লমধারী 5 জন পাইক। সে তত্ত্ব দেখতে বিস্তর লোক জমা হয়েছিল। কেউ বাধা আছে বলে লোকে তখন আসতে সাহস পায়। জীবজন্তু বা পোকামাকড় মারা দাদু খুব অপছন্দ করতেন, এমনকি সাপ পর্যন্ত মারা নিষেধ ছিল। আমাদের বাড়িতে বহুকাল ধরে একজোড়া গোখরো ঘুরে বেড়ায়। বাস্তু সাপ বলে তাদের আমরা খুব একটা ভয় পেতাম না। তারা যেখানে সেখানে বিড়ে পাকিয়ে পড়ে থাকে, কখনো রোদ পোহায়, হাততালি দিলে চলে যায় ধীরে সুস্থে। এই সাপ দুটোকে ভয় পেতেন কাকিমা। মাঝে মাঝে রাগারাগি করে বলতেন, সাপকে কোনো বিশ্বাস আছে? এক্ষুনি এদের মেরে ফেলা দরকার। তার সে কথায় কেউ কান দেয়নি, এমনকি মেজ কাকাও না। সবাই বিশ্বাস করত সাপ দুটো এবাড়ির বড় মঙ্গল করছে। মেজ কাকিমার বাপের বাড়ির তত্ত্ব এসেছিল ঠিক দুপুরবেলায়। পুরুষ মানুষ কেউ তখন বাড়িতে নেই। তত্ত্ববাহক লোকেদের খাওয়ার ব্যবস্থা করতে বাড়ির মেয়েরা মহাব্যস্ত। সেই সময়ে মেজ কাকিমা পাইকদের ডেকে বললেন, 2টো গোখরো সাপ আছে এ বাড়িতে,
একটু আগেও উঠোনের পশ্চিম ধারে তুলসী ঝাড়ের তলাকার গর্তে ঢুকতে দেখেছি ওদের। ও দুটোকে খুঁজে বের করে মেরে ফেলো। পাইকরা মহাবাধ্যের লোক, সঙ্গে সঙ্গে লাঠিসোঁটা আর বল্লম বাগিয়ে উঠে পড়ল। এক পাইক তুলসী ঝাড়ের তলাকার গর্তে শাবল চালিয়ে মুখ বড় করে ফেলল। ভেতর থেকে ফোঁসফাঁসানির শব্দ আসছিল। ঠিক সেই সময় দৃশ্যটা দেখে বারান্দা থেকে গিয়েও বুক ফাটা চিৎকার করে দাপাদাপি শুরু করলো। তার দুই চোখ লাল, মুখ দিয়ে ফেনা গড়াচ্ছে। শিকলটা প্রায় সে হেরে আর কি। মেজো কাকিমা একটা লম্বা বেত নিয়ে এসে সপাটে কয়েক ঘা বসালেন ঘেউয়ের পিঠে। ঘেউ সে মার গ্রাহ্য করল না, উল্টে শিকল প্রায় ছিঁড়ে মেজো কাকিমাকে কামড়াতে গেল। পুকুর নেমে পানা পরিষ্কার করছিল পালান। ঘেউয়ের চিৎকারে কি যেন বুঝতে পেরে উঠে এসে উঠোনে দাঁড়ালো। বিশাল কালো চেহারা তার, কালো কাঁধে তখনও সবুজ কচুরিপানা লেগে আছে। অবাক হয়ে সে তুলসী ঝাড়ের কাছে পাইকদের কাণ্ড দেখে হঠাৎ দুহাত তুলে ধেয়ে আস্তে আস্তে বলল, সর্বনাশ সর্বনাশ। মেজো কাকিমা তখন রাগে আগুন। পাইকদের চেঁচিয়ে বললেন, এ লোকটা মহাচোর, এটাকে ঠান্ডা করো তো, তারপর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও বাড়ি থেকে। পালান একবার ঘুরে তাকালো মেজো কাকিমার দিকে। মনে হলো এক রাগী দৈত্য তাকিয়ে আছে সুন্দরী রাজকন্যার দিকে। পর মুহূর্তেই পালান লোকরির ঘরে গিয়ে একটা প্রকাণ্ড লাঠি হাতে বাড়িয়ে লাফিয়ে উঠোনে নামলো। ততক্ষণে অবশ্য পাইকরা একটা গোখরো সাপকে বল্লমে বিঁধে মেরে ফেলেছে। উঠোনে সাপটাকে শুইয়ে তারা অবাক হয়ে সাপটার বিশাল দৈর্ঘ্য দেখছিল। দুজন পাইক ওদিকে শাবল আর বল্লমের খোঁচায় দ্বিতীয় সাপটাকেও জখম করে ফেলেছে। এই সময়ে পালানের লাঠি তাদের একজনের কাঁধে পড়তেই লোকটা বাপ বলে উঠোনে গড়িয়ে পড়ে। অন্য পাইকরা মুহূর্তের মধ্যে সজাগ হয়ে যে যার অস্ত্র হাতে নেয়। তারপরই উঠোন জুড়ে এক বিশাল লড়াই বেঁধে যায়। একদিকে পালান একা, অন্যদিকে 5 জন পাইক সমেত 15 জন জোয়ান। আমাদের মধ্যে সবচেয়ে ভীতু মেয়ে কমললতা গিয়ে হঠাৎ খুব সাহস করে ঘেউয়ের গলায় বক্সল থেকে শেকলের হুকটা খুলে দিল। ঘেউয়ের সাদা শরীরটা আলোর ঝলকানির মতো উঠোনে ছুটে গেল। সারা পাড়া জুড়ে বিশাল হাঙ্গামার গোলমাল ছড়িয়ে পড়ল। ভিড়ে ভিড়াক্কার। আমরা ছোটরা সেই ভিড়ের পেছনে পড়ে কিছুই দেখতে পেলাম না, শুধু বিকট গালাগাল আর চেঁচানি শুনতে পাচ্ছিলাম। সব লড়াই একসময় থামে, এটাও থামলো। দেখে ভিড়ের ভেতর চ্যাংদোলা করে পালানকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে কিছু পাড়ার লোক। তার পেটে বুকে বল্লমের ফুটো, মাথা রক্তে টুপি পড়ে আছে। ঘেউ মাটিতে পড়ে করুণ আর্তনাদ করছে। অনেক চেষ্টাতেও সে কোমর আগলা করে দাঁড়াতে পারছিল না। মানুষ কিভাবে যুদ্ধে জিতবে তার কোনো নিয়ম নেই। অনেক সময় মানুষ যুদ্ধে জিতেও হারে, আবার কখনো হেরেও জিতে যায়। এই ঘটনা 2 মাস বাদে দেখা যেত পালান আবার ক্ষেতের কাজে নেমেছে। তবে আগের মতো অতটা দৌড়ঝাঁপ গাছ বাওয়া পারে না। ধীরে সুস্থে টুকটাক করে কাজ করে বেড়ায়, দাদুর সঙ্গে ছায়া হয়ে লেগে থাকে। ঘেউ আগের মতো নেই, তার একটা ঠ্যাং সবসময় উঁচু হয়ে থাকে। 3 ঠ্যাঙে সে নেংচে নেংচে ঘোরে দাদুর সঙ্গে। দাদু নির্বিকার, সেই হেঁটো ধুতি, খালি গা আর হাতে সবসময় গৃহকর্মের নানা সরঞ্জাম। মেজো কাকিমা তখন ঘোমটা টেনে খুব লজ্জা বইয়ের মতো নানা কাজকর্ম করে বেড়ায়। জেঠিমা মা কাকিমাদের সঙ্গে একসঙ্গেই খায়, গল্প করে, হাসেও। এখন অধরার বড় কাজ বেড়েছে। সামনে অগ্রায়ণে পালানের সঙ্গে তার বিয়ে। পালানকে সেই জন্য দাদু একটু জমি দিয়েছেন ঘর বাঁধতে। তাতে অবসর সময়ে ঝুড়ি দিয়ে মাটি ফেলতে হয় অধরাকে। ভীত করে তারপর বাঁশবাখারি টিন দিয়ে ঘর উঠবে। বড় খাটুনি। মেজো কাকিমা তাকে যখন তখন ডাকলে সে একটু বিরক্ত বোধ করে। বিরক্ত হয়ে বলে, বাবারে বাবা, সব সময় তোমাদের কাজে মাথা দিলেই চলবে? আমার নিজের বুঝি কাজ নেই?